দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে আমরা সচরাচর কথা বলে থাকি রাজনীতি নিয়ে। এবং আপনারা জানেন যে রাজনীতি এখন পুরোটাই আবর্তিত হচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনী প্রচারণার এক ধরনের উত্তাপ যেরকম রয়েছে, তার সঙ্গে বাড়তি ঘটনা হিসেবে যুক্ত হয়েছে নির্বাচনের তারিখ নিয়ে একটি বিতর্ক। সেই বিতর্কে একটি আপাত সমাধান নিঃসন্দেহে উচ্চ আদালত টানার চেষ্টা করেছেন, কিন্তু তারপরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছেন। প্রার্থীরাও কেউ কেউ আজকে এটি নিয়ে কথা বলেছেন স্পষ্টভাবে, এবং তারা বলছেন যে বিষয়টি নির্বাচন কমিশনের, কিন্তু ভোটাররা অনেকেই বলছেন বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় নেওয়া উচিত ছিল। তার পাশাপাশি নির্বাচনের যে পদ্ধতি, ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেটি নিয়ে বিএনপি এখন পর্যন্ত ন্যূনতম সন্তুষ্ট নয়। অপরপক্ষে আওয়ামী লীগ বলছে এটা একেবারে নির্বাচন কমিশনের ইস্যু। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। নির্বাচন আলোচনার বিষয় নির্ধারণ করেছি নগরের নির্বাচন উত্তাপ। আপনার সঙ্গে থাকছি আমি মাহফুজ মিশু। দর্শক, এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব জয়নাল আবদিন ফারুক, এবং আমাদের সঙ্গে বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। এছাড়া আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন। আমরা আপাতত আপনাদের দুজনকে স্বাগত জানাতে চাই আজকের 24 ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে। আপনি যদি শুনতে পান, নির্বাচনী প্রচারণা তো শুরু হয়ে গেছে বেশ কদিন হলো, এবং প্রার্থীরা রীতিমতো অন্তত যে 4 জন প্রার্থী বেশি করে আলোচিত 2 সিটি কর্পোরেশনের মেয়রে, তারা সবাই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। ছোটোখাটো কিছু ব্যতিক্রম ঘটনাও ঘটছে। নির্বাচন কমিশনে আপনি ছিলেন, আপনার বিবেচনায় এখন পর্যন্ত প্রচারণা কেমন হচ্ছে? এবং যে কথাটি খুব বলা হয় যে সমান সুযোগ সব প্রার্থীর জন্য বা লেভেল প্লেইং ফিল্ড, সেটি প্রচারণায় কতটুকু নিশ্চিত করতে পারলো বর্তমান নির্বাচন কমিশন? ধন্যবাদ। দেখুন, আমি তো যা দেখি টেলিভিশনের পর্দায় এবং পত্রপত্রিকায় যা পড়ছি, কারণ প্রচারণা শুরু হওয়ার কথা বেলা 2টোর থেকে বোধহয় রাত 9টা পর্যন্ত। এই সময়টুকুর ভিতরেই সাধারণত প্রচারণা হয়। কাজে আমি এখন পর্যন্ত ওই ধরনের ফিজিক্যালি কোনো প্রচারণা দেখিনি, কিন্তু আমার দেখার ইচ্ছা আছে। কারণ টেলিভিশনে যা দেখছি সেটা কিন্তু প্রচারণার, যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আচরণবিধির কিছু কিছু বরখেলাপ হচ্ছে। খুব বড়ভাবে হচ্ছে তা নয়, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বরখেলাপ হচ্ছে। যেমন ধরুন, এত বড় একটা প্রসেশন নিয়ে ঢাকা শহরের রাস্তার মধ্যে যখন একজন প্রার্থী যান, তখন স্বভাবতই এটা সমগ্র নগরবাসীর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনিতে ঢাকা শহর যানজটের শহর, এখানে নড়াচড়া করা যায় না। যে সমস্ত কারণে আপনার বিধির মধ্যে, যে আচরণ বিধির মধ্যে বলা আছে যে কোনো ধরনের শোডাউন বা কোনো ধরনের বড় মিছিল করবেন না, পথসভা করতে পারেন, অথবা আপনি বাড়িতে দোকানে যাচ্ছেন, তাতে কোনো মানা নেই। তো এটা কিন্তু প্রার্থীদের জন্য, দলের জন্য কিন্তু একটা নেতিবাচক বিষয়। কারণ ঢাকা শহরের মানুষ কিন্তু এমনিতেই যানজট নিয়ে অত্যন্ত ক্ষিপ্ত। তো কাজেই আমি খুব বড় ধরনের বিচ্যুতি না ঘটলেও যেগুলো দেখছি সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। কারণ এগুলো যদি নিয়ন্ত্রণ এখন না হয়, আজকে 15 তারিখ, ধরুন যত দিন আগাবে ততই এই ধরনের উত্তেজনা বাড়বে, এবং সেটাকে নিবৃত্ত করতে হলে এবং জনসাধারণকে আশ্বস্ত করতে হলে একটা ভালো নির্বাচন হবে, সেটা কিন্তু একটু ভিজিবল করতে হয় নির্বাচন কমিশনকে। একটু বেশি অ্যালার্ট থাকতে হয়। আর ঢাকার 2টি সিটি কর্পোরেশন নির্বাচন, আমি এ পর্যন্ত যাদেরকে দেখছি তারা সবাই ইয়াং, নিউ জেনারেশন বলতে পারি, ফ্রেশ। তাদের ভিতরে উদ্যম আছে ডেফিনেটলি, এবং জনসমর্থনও আছে। কাজেই একটা ভালো নির্বাচন হোক, এটা সবাই চাইবে, শুধু আমরা নই, শুধু প্রার্থীরা নয়। আমি মনে করি যে ঢাকাতে বা বাংলাদেশে, এই ঢাকাতে যে বিদেশি দূতাবাসগুলো আছে, তারা কিন্তু অত্যন্ত নিবিড় মনিটর করছে এই নির্বাচনকে। আমি আশা করব যে একটা ভালো নির্বাচন হবে।
ইলেকশন কমিশনের নির্বাচনটি কন্ট্রোলের মধ্যে রাখবে। জি, কিন্তু ডক্টর সাখাওয়াত, ধরেন আমি দুই দলেরই প্রার্থীদের সঙ্গে গিয়েছি। ধরেন একটি ওয়ার্ডে যখন কোনো প্রার্থী যাচ্ছেন, সেটি বিএনপি বা আওয়ামী লীগের যার প্রার্থী হন না কেন, সেই ওয়ার্ডে সংগঠনটির কমিটি রয়েছে এবং বিএনপিও তার নেতাদেরকে হয়তো অনেক পরে পাচ্ছেন, ফলে সেখানে তো মানুষের অনেক জনসমাগম হবে, বা ফজলিনুর তাপসকে বহু মানুষ অনেকে দেখেই নিনি আগে হয়তো এত কাছ থেকে, ফলে তারা যখন যাচ্ছে সেই এলাকার নেতাকর্মী সমর্থকরা যদি সেখানে চলে আসেন এবং তার ফলে যদি যানজট তৈরি হয়, তাহলে সেটি নির্বাচন কমিশনের পক্ষে বাস্তবিক অর্থে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? সেটা নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব না, কারণ এত লোক যদি আসে তাহলে তো সেটা সম্ভব হবে না। আর আমাদের দেশে যখন প্রার্থীরা যায় তারা সমর্থক নিয়ে করে, কিন্তু আমি কিন্তু এনাদেরকে সাধারণ পাবলিক দেখছি না, এরা কিন্তু দলের সমর্থক। আজকে একটা টিভিতে দেখলাম, যে আমি জানি না কার, আমি ঠিক মতো দেখতে পারি নাই, একজন প্রার্থীর প্রসেশন, একটু প্রসেশনই বলবো, তার সামনে প্রায় 18-20টা মোটরসাইকেল। সেই মোটরসাইকেল নিয়ে তো কোনো প্রার্থীর মহড়া করার কথা নয়। এখানে কিন্তু প্রার্থীর ভূমিকাও অনেক বড়। প্রার্থীর ভূমিকাটাই কিন্তু এখানে মুখ্য। সবকিছু যে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারবে তেমনও নয়। একটা ভালো নির্বাচন করতে হলে সবারই সহযোগিতা প্রয়োজন। আমি সেই কথাটার উপরে বেশি জোর দিচ্ছি। যেমন এখানে কতগুলো, আজকে আমি একটা টিভিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের বক্তব্য শুনছিলাম, সেখানে তিনি বলছেন আমার কাছে লিখিত আপনার অভিযোগ আসলে, কিন্তু টেলিভিশনে আমরা দেখছি, তো টিভিতে দেখে যদি ইলেকশন কমিশন অ্যাকশন না নেয়, আর যেটা ওনার কথা যেটুকু আমি মনে করলাম, এটা আমার মতামত, যে উনি একজন ব্যুরোক্রেট, উনি ব্যুরোক্রেটিক প্রসেসে সবকিছু চালাতে চান। ইলেকশনটা কিন্তু ব্যুরোক্রেটিক প্রসেস নয়, ইলেকশনটা একটা এমার্জেন্সি বেসিস। আপনি এই মুহূর্তে যদি কোনো কিছু হয়, সেটা ইনভেস্টিগেশন করে 10 দিন পরে আপনি অ্যাকশন নিলে সেটাতে কোনো লাভ হবে না। কারণ আপনি যদি, আপনার কাছে প্রমাণ থাকে যে আপনি টিভিতে দেখছেন বা পত্রিকায় আসছে বা আপনাকে কেউ খবর দিল, তাৎক্ষণিকভাবে আপনাকে কিছু অ্যাকশন, কিছু ইনভেস্টিগেশন করতে হয়। জি, সেক্ষেত্রে জয়নাল আবদিন ফারুক, আপনার সঙ্গে একটু আলোচনায় আসতে চাই। ধরেন এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড যে কথাটা আমরা বলি, এবং বিএনপি শুরু থেকে আপনারা বলছেন আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছেন, এবং আপনার দুই প্রার্থী ইশরাক হোসেন কিংবা তাবিদ আউয়াল, তারা প্রায় প্রতিদিনই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে অভিযোগ করছেন তারা কি ধরনের ঝামেলায় পড়ছেন। কোথাও কাউন্সিলর প্রার্থীকে নিয়ে কোথাও কেউ অ্যারেস্ট হচ্ছেন, কোথাও তারা যেতে পারছেন, এরকম অভিযোগ উঠছে। এখন এগুলো কি কেবলই অভিযোগের জন্য অভিযোগ, যেটা আওয়ামী লীগ বলে যে নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য বিএনপি নির্বাচনে গেছে, নাকি আপনারা সিরিয়াসলি নির্বাচনটা করছেন? 24 ঘন্টার এই অনুষ্ঠানে মিশু, আপনাকে এবং আপনার মাধ্যমে শ্রোতা দর্শক সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং আগামী 30শে জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় 54 লক্ষ অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি আছেন কিনা এই বিষয়ে কথা বলার জন্য আজকে আপনার এখানে আমন্ত্রিত হয়েছি। আমি মনে করি যে আমার প্রতিপক্ষ মানে আওয়ামী লীগেরও কোনো বন্ধু এখানে আসবেন, কিন্তু একটু আগে যিনি আমাদের সামনে কথা বলেছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনিও একজন নির্বাচন কমিশনার ছিলেন 2008 সালে মনে হয়, তখন আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। উনি বলেছেন টেলিভিশনের মাধ্যমে দেখেছেন যে 9টা থেকে পদযাত্রা বা মিছিল শুরু হয়ে যায়, কথা ছিল 2টা থেকে রাত্রে 9টা। এই বিষয়গুলো নির্বাচন কমিশন কেন চোখে দেখেন না? এটার উত্তর আমি সরাসরি এভাবে দিতে চাই যে নির্বাচন কমিশনকে নিয়ে বা সিইসিকে নিয়ে ইতিমধ্যেই 2018 সালের 29 বা 30 তারিখ নির্বাচন বা 2014 সালের নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই প্রতিক্ষণেই আমাদের দল, আমাদের নেতারা কথা বলছেন। অতএব নতুন করে এই নির্বাচন কমিশনের অধীনে বা সিইসি নুরুল হুদা সাহেবের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে এই বিশ্বাস এখনও জনগণের কাছে বা ঢাকা সিটি কর্পোরেশনের 54 লক্ষর অধিক ভোটারের কাছে বিশ্বাস হিসাবে এখনো আসে নাই। সেখানে আমি বলতে চাই 5ম দিন আজকে অতিবাহিত হচ্ছে। আমাকেও সৌভাগ্য হয়েছে 2-1টা দিন আমাদের প্রার্থীর পক্ষে গণসংযোগ বা প্রচারণা অংশগ্রহণ করার জন্য। সেখানে সাখাওয়াত সাহেব সুন্দর কথা বলেছেন, যেখানে হাজার হাজার সমর্থক তার প্রার্থীর পক্ষে অবশ্যই উপস্থিত হবেন, যেখানে শুনবেন, যেখানে যাবেন সেখানে তার পিছনে থাকবেন, সেই যানজটের
অবস্থা এমনি খারাপ, আরো খারাপ হয়ে যাবে, এটা সত্য কথা। কিন্তু কথা হলো আচরণ বিধি বলতে তো একটা জিনিস আছে, জি, নির্বাচনের নিয়ম কানুন। নিয়ম কানুন তো একটা বিষয় আছে, যেটা উনি করে আসছেন। উনিও এক সময় নির্বাচন কমিশন ছিলেন, তো ওই সময়ে তো আমরা দেখেছি এই আচরণ বিধিগুলো লঙ্ঘিত হয়েছে। অনেক আবেদন করেও সে আবেদনের কোনো বিচার বা কোনো আমরা প্রতিবাদ করেও কোনো বিচার আমরা পাইনি। এই কারণে আমি এইটুকু বলতে চাই, একটা আশা ছিল। অনেকে বলে বিএনপি ইলেকশনে না গেলে বলে ইলেকশন বিশ্বাস করে না। জি, আবার যদি ইলেকশনে যাই, সেই ইলেকশন কিভাবে হয় তার অতীত আমি এখানে যদি আমার প্রতিপক্ষ থাকতো, আমি অক্ষরে অক্ষরে সে হিসাব করে দিতে পারতাম। তবুও কিছুটা না বললে যারা শ্রোতা দর্শক আছেন তারা হয়তো আমার উপর একটু ক্ষুব্ধ হয়ে যাবেন। আপনি দেখেন 2018 সালে যিনি আজকে যার অধীনে এই নির্বাচনটা হতে যাচ্ছে, তিনি কি কাজটা করেছেন। উনি বলেছেন, এবার ওনার কথায় আমি বিভিন্ন পত্রিকার কথা উল্লেখ করতে চাই, সেখানে অনেক পত্রিকায় লিখেছেন, উনি বলেছেন এবারের যেহেতু 30 তারিখে নির্বাচন, 29 তারিখে হওয়ার একটা ঘটনা ঘটেছে, বা অভিযোগ সেহেতু অভিযোগ আসছে তার কাছে, সেহেতু ইভিএম ব্যবহার করে আমি এটার থেকে একটা রেহাই পেতে চাই। কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, যিনি বাংলাদেশে 2017 সালে 39টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন এই ইভিএম নিয়ে কথা বলার আলোচনার জন্য, আলোচনা, সেখানে 12টি রাজনৈতিক দল কিন্তু এরা বিরোধিতা করেছে। 2-3টি দল অথবা বলেছে একটা টেস্ট কেস হিসেবে দেওয়া হোক। বিষয়টা সেটা না। বিষয়টা বিএনপি একটি বৈজ্ঞানিক দল, বিএনপি একটি আধুনিক দল, বিএনপি এসবে অবশ্যই আমরা বিশ্বাস করি। কিন্তু বিশ্বাসটা হারাচ্ছি কখন? তখনই হারাচ্ছি যখনই এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে যায়। আমাদের সংগ্রামী মহাসচিব, আমাদের সংগ্রামী দপ্তরে নিয়োজিত যুগ্ম মহাসচিব রিজভী আহমদ সবসময় এই কথাগুলো বলে যাচ্ছেন। সেই কারণে আমি বলতে চাই যে ইভিএমটা দেওয়া ইলেকশন করানো অর্থই হলো, গত 13 তারিখ একটা নির্বাচন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে এটা আপনার মিডিয়া আমার চেয়ে অনেক ভালো জানবেন। সেখানেও ভোটের কি অবস্থা আমরা জানি। এখনো অনেকে প্রশ্ন করে, তাহলে চট্টগ্রামের ভোটের অবস্থা দেখে আবার 30 তারিখ ভোটের অপেক্ষা করছেন কেন? যদি এখনই আমরা অপেক্ষা না করি, বলবো এরা নির্বাচন বিশ্বাস করে না, সরকার বিশ্বাস করে না, নির্বাচন কমিশন বিশ্বাস করে না, ইভিএম বিশ্বাস করে না। সেই কারণে আমরা আওয়ামী লীগের এই যে নির্যাতন, এখন নির্বাচন মানে নির্যাতন, এটা ইতিহাসের পাতায় লেখা থাকার জন্যই আমরা বারবার এই নির্বাচন অংশগ্রহণ করছি। এটা আমার ব্যক্তিগত মত। আমি ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে কয়েকবার এই পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগ 2014 সাল থেকে, বা আওয়ামী লীগ যেদিন আওয়ামী লীগের দাবি অনুসারে যেদিনের তত্ত্বাবধায়ক সরকার প্রথাটা সংবিধান থেকে বাদ দিয়েছে, সেদিন থেকে এই দলের উপর থেকে আমার একটা বিশ্বাস সম্পূর্ণ আমি হারিয়ে ফেলেছি। এই কারণে হারিয়ে ফেলেছি যে দলটি একটি তত্ত্বাবধায়ক সরকারের জন্য যৌথভাবে আন্দোলন করেছি, অনেকে রক্ত দিয়েছে, অনেক মার খেয়েছে, সেই দল ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যদি এই নির্বাচন কমিশনকে, একটা স্বাধীন প্রতিষ্ঠানকে জনগণের চোখে হেয় প্রতিপন্ন করে, তাহলে এটা দায় দায়িত্ব কে বহন করবে? আমি খুবই নিশ্চিত যদি আমাদের সঙ্গে আহমেদ হোসেন এতক্ষণে চলে আসতেন, আপনি এগুলোর উত্তর দিতেন। বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে, নির্বাচন মানেই নির্যাতন, যেসব কথা বলেন সেগুলো উত্তর আমরা তার কাছে খুঁজবো। তার আগে আমরা আবার একটু ডক্টর সাখাত হোসেন আপনার কাছে যেতে চাই। একটা প্রসঙ্গ হচ্ছে যে এবার আপনি একটু বলেছেন যে এবার প্রার্থী যারা হয়েছেন, বিশেষ করে মেয়রে, তারা পরিচ্ছন্ন ইমেজের ভালো মানুষ এবং শিক্ষিত, অর্থাৎ যেরকম প্রার্থীর কথা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, সেই প্রার্থী এই 4 জন ব্যক্তিগত জীবনে যে ধরনের মানুষ, সেটি এই নির্বাচনে বাড়তি কোনো মাত্রা যুক্ত করছে কিনা এবং সেটি ভোটারদেরকেও আশাবাদী করছে কিনা, আপনার ধারণা কি? বা এটি নিয়ে কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? দেখুন, কথা বলার সুযোগ না হলেও আলোচনা তো আমাদের হয়, সোশ্যাল কোনো গ্যাদারিংয়ে আলোচনা হয়, সব জায়গায় হয়। এই 4 জনই, আমি 4 জনের মধ্যে 2 জনকে তো মোটামুটি চিনি, আরেকজনকে আমি কিছুদিন আগে তার সাথে আমার একটা কথোপকথন হয়েছিল, আর বাকিদেরও আমি মোটামুটি চিনি, চেহারা চিনি। আর তাছাড়া আমি তো মিশু, আপনি জানেন যে আমি এই নির্বাচন বাংলাদেশের নয়,
বিভিন্ন দেশে যেখানেই নির্বাচন হোক না কেন আমি একটু দেখার চেষ্টা করি, পড়াশোনার চেষ্টা করি, কারণ এটাই আমার ওই উচ্চ পর্যায়ের আগ্রহের পড়াশোনার জায়গা। বিষয়টি ছিল। তো কাজেই যে ক্যান্ডিডেটের যে একটা ব্যাকগ্রাউন্ড হয়, ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে নবীন ক্যান্ডিডেট যারা। যেটা আমি বললাম যে অন্তত তাদের এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সেই ধরনের বড় কোনো অভিযোগ নেই। শুধু এইমাত্র দেখলাম তাবিক আওয়ালের বিরুদ্ধে একটা দুদকের মামলা, কিন্তু সেটাও এই সময় কেন, সেটাও কিন্তু আমার কাছে বড় প্রশ্ন। সেটাও ইলেকশন কমিশন জিজ্ঞাসা করতে পারে, হলে এটা পরে হবে, না হলে এটা আরো আগে হওয়ার কথা ছিল। হাওয়ার এই পর্যন্ত আমি যা দেখেছি তারা সবাই উচ্চশিক্ষিত। আমি ওয়ার্ড কমিশনার ইম্পর্টেন্ট, কিন্তু আমি কাউন্সিলররা কিন্তু, যেহেতু কাউন্সিলরদেরকে আমি কাউকে চিনি না এখনো, দেখিও নাই তাদের এরকম, কারণ আমাদের এখানে নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন মানে মেয়র ভিত্তিক। মেয়রকে আপনারাও প্রজেকশন করেন, আমরাও তাদেরকে দেখি, তাদের সন্নিকটে আসি, তাদেরকে দেখার সুযোগ হয়। তো এই চারজনের কথাই বলছি। তো সেই জন্য আমি বললাম যে একটা আশাবাদ এই কারণে যে নতুন জেনারেশন যখন আসবে বা আসছে, তাদের ভিতরে অন্তত সেই পুরানোর, আমার মতো, আমরা তো এখন ওল্ড জেনারেশন বলতেই পারি, আমাদের ভিতরে যে এক ধরনের দ্বন্দ্বগুলো ছিল, কিছু বার্ডেন আমরা ক্যারি করছি, সেটা হয়তো তাদের এই মুহূর্তে তাদের ঘাড়ে নেই। এবং যেহেতু তাদের ব্যাকগ্রাউন্ডের সবারই ব্যাকগ্রাউন্ড শুধু উচ্চ শিক্ষিত নয়, অত্যন্ত সলভেন্ট ফ্যামিলি, তাই আমরা মনে করি যে সিটি কর্পোরেশনের মতো জায়গায়, যেখানে সার্ভিস ওরিয়েন্টেড এগুলো অর্গানাইজেশন, সেখানে তাদের মতো ইয়াং জেনারেশনের লোকজন থাকলে পরে এই সিটি কর্পোরেশনগুলোর আরো ভালো উন্নতি হবে। তার মানে এই নয় আগে যারা ছিল তারা কিছুই করে নাই, কিন্তু উত্তরে একজন মেয়র ছিলেন, তিনি একটা স্ট্যান্ডার্ড সেট করে গেছেন, হয়তো অনেকের মনে সেটাই থাকবে। দক্ষিণে মেয়র ছিলেন হানিফ সাহেবের ছেলে, সেও কিন্তু ভালোই করেছে এ পর্যন্ত। কাজে আমি মনে করি যে এই ইয়াঙ্গার জেনারেশন আসাতে দুটো জিনিস হবে। একটা হচ্ছে আমাদের রাজনীতিতে এক ধরনের গুণগত, এখন যেরকম ফারুক সাহেবের মতো রাজনীতিবিদ আর কয়জন এখন আছেন, আমরা জানি যে 75%, 65 to 75% আপনার একেবারে প্রফেশনাল ব্যবসায়ীরা এখন পার্লামেন্টে আছেন, যেই কারণে আমরা দেখি যে তাদের ইন্টারেস্টটাই বেশিরভাগ আমরা দেখছি। রাজনীতিবিদদের সেরকম অবস্থা এখন কিন্তু নেই। আগে যেটা আমরা দেখতাম যে যারা রাজনীতি করতেন, ধরুন সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সেই রকম রাজনীতিবিদ সেরকম এখন নেই, হাতে গোনা কয়েকজন আছে। বাকিরা সবাই কিন্তু এই যখনই নির্বাচন আসে তখন দেখি তারা কিভাবে নমিনেশন পায়। যেই কারণে আমাদের এই আপনার রাজনীতির প্রতি ইয়াং জেনারেশনও যেরকম একটা অনীহা হয়েছে, আর এটা ঠিক যে ক্রমান্বয়ে ভোট বা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার কারণে ভোটারদের আগ্রহ কিন্তু দারুণভাবে কমে গেছে। তো কাজে আমি সেই জন্য আশাবাদী যে ইয়াং জেনারেশন যখন আসছে, হয়তো তারা খানিকটা আশাবাদী হবেন। সেক্ষেত্রে স্যার এই ইভিএম নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটার আসলে সেই বিতর্কের প্রেক্ষাপটটা কি, বা ইভিএম কি সত্যি সত্যি প্রশ্নবিদ্ধ কোনো ব্যবস্থা, এবং নির্বাচন কমিশনের উপরে বিএনপি নেতা যেমনটা বলছিলেন তাদের আস্থা অনেক আগেই উঠে গেছে, ফলে সেই জায়গায় এই নির্বাচন নিয়ে আপনার যে আশাবাদ, সেই আশাবাদ বড় পরিসরে একটি ধাক্কা খায় কিনা, সেই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি 24 ঘন্টা, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নগরে নির্বাচন উত্তাপ প্রশ্নে কথা বলছি আমরা আবারও একটু ব্রিগেডিয়ার সাখাওয়াতের কাছে যেতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, এই ইভিএম নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের নিয়ে বিএনপি সহ, যেটি জয়নাল আবদিন সাহেব বলছিলেন যে সেই সময় 12টি রাজনৈতিক দল এটির বিরোধিতা করেছিল, ফলে সেই ইভিএমটা আসলে কি, ইভিএমে কি সত্যি সত্যি নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেটি করা সম্ভব? দেখুন, আমি প্রথমে বলি, জয়নাল আবেদিন ফারুক সাহেব তো, আমরা যখন ইভিএমটা প্রথম আনি তখন ওনারা বলেছিলেন, পরবর্তী পর্যায়ে আমরা আস্তে আস্তে এটাকে অন্যান্য জায়গায় করেছিলাম। তবে এখন যে ইভিএমটা, এই ইভিএমটা কিন্তু আরো অনেক
উচ্চ পর্যায়ের প্রযুক্তির। আমি নিজে গত পরশু ডিটেলে দেখলাম, আমাদের সিকিউরিটি ফিচার্স গুলো খুবই ভালো। সেই জায়গায় আমি দুটো জায়গায় আমার অবজারভেশন আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু প্রথমে জিনিস আমি একটু বলে রাখি যে দুই রকমের ইভিএম, একটা হচ্ছে আপনার সার্ভার বেসড ইভিএম, আর একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ইভিএম। বিভিন্ন দুনিয়ার যে সমস্ত দেশে সার্ভার বেসড ইভিএম ব্যবহার করা হয়েছিল, সেটা কিন্তু হ্যাকিং এর কারণে বাদ হয়ে গেছে। যে সমস্ত জায়গায় স্ট্যান্ড অ্যালোন ইভিএম ছিল, তার বহু জায়গায় এখন স্ট্যান্ড অ্যালোন ইভিএম ব্যবহার হচ্ছে। জার্মানির উদাহরণ অনেকে দিয়ে থাকেন, কিন্তু জার্মানিতে যে জন্য বাদ হয়েছিল সেটা ছিল যে ভোটারের রাইট ওয়াজ নট প্রিজার্ভ। তার মানে হচ্ছে যে ভোটার ঠিক দেখতে পারছিল না যে তিনি কাকে ভোট দিয়েছেন, এবং পরবর্তী পর্যায়ে চ্যালেঞ্জ করার কোনো জায়গা ছিল না। তো আমাদের এই জায়গাটার ইভিএমটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ইভিএম, এবং এখানে নতুন ইভিএমটাতে অত্যন্ত ভালো একটা সিকিউরিটি ফ্যাসিলিটি আছে। ভোটারকে আইডেন্টিফাই না করা পর্যন্ত ব্যালট ইউনিটটা খোলে না। আমি সেই জন্য বলছি যে এটা ইলেকশন কমিশনের উচিত ছিল আরো আগের থেকে এটাকে ভালো করে প্রত্যেককে দেখানো, বুঝানো। একটা মিটিং এর মধ্যে হয় না, এবং রাজনৈতিক দলগুলোর টেকনিক্যাল লোকজন নিয়ে সেই টেকনিক্যাল লোকজনের সামনে এটাকে পুরো এক্সপ্লেন করে, এবং তাদেরকে ছেড়ে দেওয়া যে আপনারা বলেন কোন জায়গা দিয়ে এটা আপনাদের সন্দেহ আছে টেকনিক্যালি। কিন্তু এটা সর্বশেষ, এটা খুব অনেক বড় বিষয়, সেটা সংক্ষেপে বলছি। আমার কাছে এখানে আমার ব্যক্তিগত মতামত, এটাতে কোনো শঙ্কা নেই। যেই জায়গাটায় আমার অবজারভেশন সেটা হচ্ছে 1 নম্বর, যে এইখানে যেরকম ভারতে এইটা নিয়ে যখন বিতর্ক হয় তখন হাইকোর্ট বলেছিল পেপার ট্রেল লাগাতে, অডিট পেপার ট্রেল, সেটা লাগানোর পরে কিন্তু এই বিতর্কটা থেমে গেছে। আমাদের এখানে অডিট পেপার ট্রেলটা নেই। যেটা আমার প্রশ্ন হচ্ছে সেখানে হচ্ছে সবকিছু ভালো হলো ইভিএম এ, কিন্তু আমি যদি সংক্ষুব্ধ হই তাহলে আমি আদালতে কি নিয়ে যাচ্ছি, সেই জায়গাতে তো আমাকে দেখতে হবে যে পেপার ট্রেলের সাথে বাকি ইভিএম এর গণনাটা মিলছে কিনা। যদি না মিলে তাহলে আমাকে আদালতে যাওয়ার একটা ব্যাপার আছে। দ্বিতীয়টা হচ্ছে, আমি আবার ব্যক্তিগতভাবে মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে, যে যখন এই প্রোগ্রামটা তৈরি করা হয়, যেমন ধরেন এই 9 তারিখের পরে প্রার্থীদের প্রোগ্রামটা তৈরি করা হয়েছে বা হবে, সেই জায়গাতে প্রত্যেকটি প্রার্থী বা দলের টেকনিক্যাল পিপল ওখানে থাকা উচিত ওই টিমের মধ্যে, এবং তারা প্রত্যেকে সার্টিফাই করবে যে তাদের সামনে প্রোগ্রামিং এবং কপি করা হয়েছে, এবং দ্যাট ইজ সিল্ড। তো এই বিষয়গুলো আমার মনে হয় দেখলে ভবিষ্যতে ঠিক হবে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন। আহমেদ হোসেন, স্বাগত আপনাকে। আমরা এক অংশের অর্ধেক আলোচনা শেষ করেছি, আপনি নিশ্চয়ই জেনারেল সাখাওয়াতের আলোচনা শুনছিলেন। ইভিএম নিয়ে তার দুটো অবজারভেশন, ইভিএম ভালো পদ্ধতি, কিন্তু সেটি নিয়ে দলগুলোকে আস্থায় নেওয়া হয়নি, তাদের সঙ্গে কনসার্ন করা হয়নি, এবং যেটা পেপার ট্রেল যেটা উনিকে বলছেন, যেটিকে ওনারা যদি চ্যালেঞ্জ করেন তাহলে সেটা একটা ডকুমেন্ট। ফলে সেই ইভিএম নিয়ে বিস্তারিত আলোচনা না করেই সিটি কর্পোরেশনে পুরো নির্বাচন ইভিএমে করতে হচ্ছে, সেটাকে দল হিসেবে আওয়ামী লীগই বা কেন মেনে নিচ্ছে? ধন্যবাদ। আপনার ইভিএম নিয়ে তো আমরা অনেক আগেই কথাবার্তা হচ্ছিল, আর বিএনপি তো গোড়া থেকে ইভিএমের অপোজ করে আসছে, না জেনে না বুঝে। এবং যে সাগর সাহেব যেটা বললেন, ব্রিগেডিয়ার সাহেব, তিনি পজিটিভলি কিন্তু বলেছেন, নেগেটিভলি বলেননি। ইভিএম খারাপ ব্যবস্থাটা বলেননি, ইভিএম ভালো ব্যবস্থা, ইভিএমে ভোট হলে ভালো হবে, এটা উনি বলেছেন। কিন্তু হ্যাঁ, বিষয়গুলো যেহেতু প্রথমে আমাদের শিক্ষার বিষয় আছে, দেখার বিষয় আছে, সেগুলো দেখে নিতে পারে, শিখতে পারে। এখন একটা কথা উনি বলেছেন যে হাইকোর্টে যেতে পারেন, যদি কোথাও সংক্ষুব্ধ হন আপনি হাইকোর্টে যেতে পারেন, হাইকোর্টে এটা নির্দেশনা আসতে পারে কোন জায়গায় প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু ব্রিগেডিয়ার সাগর সাহেব বলেছেন। ভারতে যেটা হয়েছে, ভারতে তো আপনার ইভিএমই নির্বাচন হয়েছে, তো ভারতে তো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, বিতর্কিত হয়েছে। পৃথিবীতে বিতর্ক ছাড়া কোনটা আছে? আপনার আমেরিকা তো নির্বাচন হয়েছিল, আপনার সেখানেও কিন্তু বিতর্ক আছে। বিতর্ক মুক্ত পৃথিবীতে কোনো কিছুই নেই, হেরে গেলে বিতর্ক তৈরি হয়। বাংলাদেশে বেশি হয়, অন্য দেশে কম হয়। আর আমাদের দেশের বিএনপি তো বিতর্কের পার্টি হয়ে গেছে এখন। আপনি আসার আগে বিএনপি নেতা জনাব জয়নাল আবদিন ফারুক স্পষ্ট করে আলোচনায় বলেছেন নির্বাচন মানে এখন এক ধরনের নির্যাতন। কারণ হচ্ছে যে উনি রেফারেন্স হিসেবে 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচন, 2014 সালের নির্বাচন, অর্থাৎ এই কমিশনের সব নির্বাচনের কথা বলেছেন। ফলে এই নির্বাচন কেমন হবে সেটা তিনি জানেন, তারপরেও তারা যাচ্ছেন, কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা প্রক্রিয়া। না, এটা বহু লেটলি বুঝেছেন, 2014 সালে বুঝেননি। 2014 সালে বুঝেননি বলে তারা কিন্তু নির্বাচন বাদ দিয়ে তারা পেট্রোল বোমার পথ বেছে নিয়েছিলেন, অ্যানার্কিজমের পথ বেছে নিয়েছেন, মানুষ হত্যার পথ বেছে নিয়েছিলেন। কাজেই বহু পরে বুঝেছেন, এবং গণভবনে প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইনভাইট প্রথম করেছিলেন, তখন তাদের নেত্রী বেগম জিয়া এটাকে ওন করেননি, না করে তিনি ভিন্ন পথে গিয়েছিলেন। কিন্তু এবার কিন্তু ওন করেছেন, এবং বেগম জিয়া যখন কারাগারে, তখন তার পার্টির মহাসচিব জেনারেল আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং ডক্টর কামাল হোসেন সাহেব, তাদের অ্যালায়েন্সের ছিল ঐক্য ফ্রন্ট, তারা কিন্তু আবার দুবার গিয়েছে গণভবনে ইনভাইটেশনে, এবং সেখানে ঐক্যমত হয়ে পৌঁছেছে যে হ্যাঁ, আমরা এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনে যাচ্ছি, এবং আমরা এই গভর্নমেন্ট, যেটা তত্ত্বাবধায়ক সরকার, যেটা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটাকে মেনে নিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি, সংবিধানকে ফলো করছি। এবং তারা কিন্তু নির্বাচনে গিয়েছেন, এবং 2018 সালে সেই অভিজ্ঞতা তো ভালো না বিএনপির। 2018 সালের নির্বাচনটা ছিল আপনার ইনক্লুসিভ ইলেকশন, সব দলের অংশগ্রহণ নির্বাচন হয়েছে। 2014 সালটাও ইনক্লুসিভ ছিল, এটা বলবো না আমরা, তবে অংশ হতো ইনক্লুসিভ, 14টা পার্টি সেখানে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই নির্বাচনে আসার মধ্য দিয়ে কিন্তু তাদের আর ওই বক্তব্যগুলো ধুপি ঠেকে না যে এই নির্বাচন কমিশনের ওদের নির্বাচনে যাব না, অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভর্নমেন্টকে মেনে নির্বাচনে যাব না, এই কথাগুলো কি এখন কিন্তু ফিনিশড হয়ে গেছে। এই বক্তব্যগুলো যৌক্তিকতা আর নেই। আপনি গিয়েছেন তো, আপনি গিয়ে প্রমাণ করে আসছেন, হেরে গেছেন, হেরে গিয়ে আপনি বলছেন যে না, নির্বাচন ঠিক হয়নি। হেরে যাওয়ার পরে আপনি অভিযোগ তৈরি করছেন, হেরে যাওয়ার পরে আপনি যুক্তি খাড়া করা করছেন, হেরে যাওয়ার পরে আপনার সন্দেহের বীজ তৈরি হয়েছে। এবং এটা কিন্তু ঠিক এবার সিটি কর্পোরেশন নির্বাচনের আগে গয়েশ্বরে বলেছেন যে আমরা জেনে শুনে বিষ পান করতে যাচ্ছি। জেনে শুনে বিষ পান করছেন কোথায়? নির্বাচনী ব্যবস্থা কি বিষ? নির্বাচনে অংশগ্রহণ যদি বিষ হয়, তাহলে মধু কোনটা? মধু নির্বাচনের বিকল্প কোনটা? বিকল্প কি ওই আপনার পেট্রোল বোমা দিয়ে রাস্তা অবরুদ্ধ করে অবৈধভাবে আমি সহমত আপনার বক্তব্য বুঝতে পেরেছি যে জনাব জয়নুল আবদিন ফারুক, সেক্ষেত্রে ইভিএম নিয়ে আপনাদের সুনির্দিষ্ট আপত্তিটা আসলে কোথায়? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। উনি অনেক পেট্রোল বোমা, অনেক কথাই বলেছেন, বিএনপিকে বিতর্কিত দলে পরিণত কথা বলেছেন। আওয়ামী লীগ যে একটা দল, যে দলের কোনো নেতা আওয়ামী লীগ করে এখনো মানে সুবিধা করতে পারছে বলে আমি মনে করি না গণতান্ত্রিক হিসাবে। কারণ এই কথা বলতে চাই যে ওনারা তো বাসের মধ্যে আগুন লেগে মানুষও হত্যা করেছে, এটা শিখিয়েছে আওয়ামী লীগ, বিএনপি শিখায়নি। বিএনপি, আমি আগে ওনার অ্যাবসেন্সে একটা কথা বলেছিলাম, বিএনপি আধুনিকতা বিশ্বাস করে, বিএনপি ইভিএমও বিশ্বাস করত। কারণ এই ইভিএম বিশ্বাস করছে না, এই কারণে আমাদের সম্পূর্ণ অবিশ্বাস তাদের উপর জন্মে গেছে, এই নির্বাচন কমিশন দিয়ে ইভিএম চলবে না। কারণ ইভিএমে যে ত্রুটি আছে, যারা বানায় মানে নির্মাণকারী প্রতিষ্ঠান, তারাও আস্তে আস্তে এটা বিক্রি বন্ধ করে দিয়েছে। এই জন্য হঠাৎ করে নির্বাচন কমিশন কাকে জিতাবার জন্য, কাকে আবার নির্বাচিত করার জন্য, কি কারণে হাজার কোটি টাকা খরচ করে ইভিএম কেনার প্রচারণায় নির্বাচন কমিশন নেমেছেন, সে কথাটা আমার বোধগম্য নয়। সে কারণে আমি মনে করি ইভিএমের ত্রুটি আছে, যেটা সাকর সাহেব বলেছে, সেই ত্রুটি ধরেন 25% মানুষ এখন সিম কার্ড করতে গেলে, আমি একটা সিম কার্ড আমার হারিয়ে গেছে, আঙ্গুলের ছাপ লাগে, আঙ্গুলের ছাপ লাগে। এই আঙ্গুলের ছাপ এখন আমার এই বয়সের কারণে অনেক সময় হয় না, পানি দিতে হচ্ছে, আবার মুছতে হচ্ছে, অনেক ঘটনা। এখন এই বাংলাদেশের মানুষ ইভিএমে যখন ভোটটা দিতে যাবে, এখানে লেখা আছে 25, মানে আমরা যেটা দেখেছি 25% ভোট যেন ওভাররাইট হয়ে যাবে, যখন দিতে পারবে না, তখন এই যে নির্বাচন কমিশনের কর্তাবৃন্দ যারা 2014 সাল থেকে এদেরকে ক্ষমতায় রেখেছে অগণতান্ত্রিকভাবে, তারা এই 25% ভোট দিবে না, এই গ্যারান্টিটা কে দিবে? এই গ্যারান্টিটা আমরা পাই না, বিদায় এই ইভিএমের নির্বাচন আমরা বিশ্বাস করি না। সেই কারণে আমরা মনে করেছিলাম যে উনি বলেছেন যদি সকল দল চায়, নুরুল সাহেব বলেছে, তাহলে ইভিএম আমরা করব না। কিন্তু আমরা চাচ্ছি, আমরা তো একটা বৃহত্তম রাজনৈতিক দল, যদিও আমাদের আহমদ হোসেন সাহেবের ভাষায় আমরা বিতর্কিত, আমরাও আওয়ামী লীগকে বিতর্কিত বলে, এটা রাজনৈতিক কথা। সকল কথার এক কথা যে কাকে এই নির্বাচনে জয়লাভ করাবার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছেন, সেই বিষয়টা আমিও জানি, জনগণও জানে। আমার মনে হয় আহমদ হোসেন সাহেব একজন গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় উনিও জানে। সে কারণে আমরা স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই, উনি যতই আমাদেরকে পেট্রোল বোমার কথা বলুক, যতই ওনারা ইভিএমে চুরির কথা বলুক, আমরা সবই জানি, কিন্তু নির্বাচনের
বিকাল পর্যন্ত আমরা দেখব। আগে বলেছি ওনার অ্যাবসেন্সে ওনাদের এই নির্বাচনে নির্যাতনের পাপের বোঝা যেন ইতিহাসে লেখা থাকে, সেই ইতিহাসের লেখাগুলো যেন নতুন প্রজন্ম আবার দেখতে পারে যে এরা ক্ষমতা থাকাকালীন সময় এই সব কাজগুলো করে। তার মানে এই সেই নির্বাচনে কারণে আরো আধুনিকতা দিয়ে চুরি করার ব্যবস্থা এরা ভালো করে তার মানে জানে। এই নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হচ্ছে অথবা বিএনপি আওয়ামী লীগ বিজয়ী কি- হচ্ছে না, আমি সেটা তো আপনার কি আমি তো নিশ্চিত? আপনার ওনার অ্যাবসেন্সে যেই কথাটা বলেছিলাম যে আমার বিশ্বাস হয় না জি। আমি জয়লাভ করলেও যে ইভিএম এর মাধ্যমে হোক আর জনগণের ভোটের মাধ্যমে হোক আমাকে ডিক্লেয়ার করবে। আমি এই নির্বাচন কমিশনকে, এই সরকারের অধীনে এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে যিনি বারবার অপমানিত করেছেন সেই নির্বাচন কমিশনের অধীনে জয়লাভ করলো যে আমার ডিক্লেয়ার করবে, এটা আমার সংশয় আছে। আপনি দেখেছেন এই গত পঞ্চম দিনে, আজকে থেকে পঞ্চম দিন যে গণসংযোগ শেষ হয়েছে, ওনাদেরও হচ্ছে আমাদেরও হচ্ছে। আজকে আমাদের একটা যুবদলের অত্যন্ত পরিশ্রমী নেতা এবং তো সততার যোগ্যতার নেতা, তাকে কি কারণে নেওয়াজকে গ্রেপ্তার করা হলো, কি কারণে আমাদেরকে আজকে বিভিন্ন গানে হয়রানি করা হচ্ছে? আমরা তো কোথাও হয়রানি করার জন্য কোথাও মিছিলে রাস্তায় আমরা নিজেরাই রাস্তা যাতে গাড়ি ছেড়ে দিচ্ছি। চলাচল সতর্ক করতে পারে। অবস্থায় আছি। আমি আপনার যমুনা টিভিতে দেখেছি, আমি নিজে দাঁড়িয়ে যে রাস্তায় গাড়িগুলো পার করে দিচ্ছি। যেহেতু একটা প্রার্থী তাপস সাহেব যাক আর তাবিদ যাক, ইশরাক যাক বা আমাদের আতিক যাক, যেখানে যাক মানুষ তো হবেই। একটু আগে যেটা সাকত ভাই বলেছে তা আমাদের সেটা নিয়ন্ত্রণ করা যায়। তাপস সাহেব তো নতুন, উনি তো একটা নির্বাচনী এলাকার এমপি ছিলেন, এখন তো উনি 10 লক্ষর অধিক ভোট মনে হয়, না, 23 লক্ষ, 24 লক্ষ, ওনার ছিল 3 দক্ষিণের লক্ষ ভোটার। সবচেয়ে বড় 23 লক্ষ অধিক ভোটার তাকে এলাকা, মানে cover করতে এলাকা। হবে। সেখানে কাভার করতে, সে তো এরকম পাবলিকলি আসেও নাই, তাহলে একটু রাস্তাঘাটে তো জড় হবেই, কিছু তো অনিয়ম হবে। কিন্তু অনিয়ম এবার আপনি আমদ হোসেন সাহেব একজন রাজনৈতিক নেতা, আমার অত্যন্ত কাছের লোক, বুকে হাত দিয়ে বলুক চলেন আমার সাথে, আপনার একজন প্রতিনিধি থাকুক, ব্রিগেডিয়ার সাকার সাহেবও থাকুক, আমোদন সাহেব যে একজন প্রতিনিধি থাকুক, আমি নিজে থাকবো। কোনো একটা পোস্টার যদি উত্তর অঞ্চলের দাবিদারদের দেখাতে পারেন, আমি হাতে চুড়ি পরে এই যমুনা টিভি থেকে বেরিয়ে যাবো। জি, তার তাহলে মানে এসব আমরা- আচরণ বিধি লঙ্ঘিত হওয়ার পরও আমরা নির্বাচনে থাকবো, আমরা এই কারণে থাকবো পাপের জি, বোঝাটা সেটা আপনি আরো ভারী বলেছেন। আমরা করার একটা জন্য। বিরতিতে যাব, কিন্তু আহমেদ ভাই আপনি যেহেতু অনেক পরে এসেছেন, ছোট্ট করে যদি একটু বলেন নির্বাচনী প্রচারণায় কেন তাবিতাওয়ালের পোস্টার নাই, যেটা বিএনপি নেতা দাবি করলেন, লেভেল প্লেইং ফিল্ড কতটা হলো? পোস্টার লাগাতে দিলে কি সমস্যা? উনি বলেন নাই কেউ পোস্টার লাগাতে দেন নাই, কিন্তু সেটাই সম্ভবত মিন করছেন। আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমি গতকালকে না আগের দিন একটা টেলিভিশনে গিয়েছিলাম, তখন তাবিদাওয়াল তার মিছিল করছে, ভালো শোভাযাত্রা, অনেক লোক। জি, অনেক লোক, সেটা এবং আমি ওখান থেকে দাঁড়িয়ে উনি বলছেন যে পরিস্থিতি ভয়ঙ্কর। তাই আমি বললাম, তিনি বলছেন পরিস্থিতি ভয়ঙ্কর, তিনি আবার মিছিল করছেন। ভয়ঙ্কর হলে তো মিছিল করতে পারতেন না। ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত চরিত্র আর কি। এই যে বললেন ব্যারিস্টার তাপস সাহেব নতুন, সবচেয়ে নতুন তো তাদের প্রার্থী দুজন। ব্যারিস্টার তাপস তো নির্বাচন করে এমপি হয়েছে দুবার। আমি ওটা নতুন বলছি ওই জন্য এত তাই না? 23 লক্ষ ভোটারে জি, উনি বলছেন এলাকার হিসেবে আমি না, নতুন এলাকার ওনাকে হিসাবে বলি বলতে নাই। তো দুজনে আমি বলছি প্রার্থী হিসেবে 23 লক্ষ ভোটারের জন্য তাদের নতুন। আছে, তারা আরো নতুন, তারা তো পাবলিক কাছে যাই নাই, একেবারে নিউ, একেবারে নতুন, তাই না? বাপের নামে আসছে একজন, দুজনে বাপের নামে আসছে, তাই না? তাবিদাওয়াল যদিও বাপের কৃতকর্ম ছিল বিধায় বাপের নামে আসছে। তাবিদাওয়াল গত তাপসেরও বাপের আগে কৃতকর্ম ছিল। নির্বাচনে গিয়েছিল, 11টার সময় আবার Withdraw করেছে। উইথড্র করেছে। আমি ফারুক ভাইয়ের বক্তব্য শুনলাম, এই যে সন্দেহগুলো তৈরি করতেছে, এমন আমার মনে হচ্ছে নির্বাচনকে থেকে সরে যাওয়ার একটা প্লট তৈরি করা, ইস্যু তৈরি করা, এই ইস্যুগুলো বানিয়ে না, issue ওনারা তো তৈরি করা। বলছেন যে সে নির্বাচনের দিন বিকেল 4টা পর্যন্ত পর্যন্ত থাকবেন। দেখবো। না দেখেন, বাই ইলেকশন চট্টগ্রাম হয়েছে না, জি। তারপরে কিন্তু যখন রেজাল্ট ভালো হচ্ছে না, তখন তাদের প্রার্থী No, কিন্তু no, তখন আমরা প্রলাপ 4টা বকতে শুরু পর্যন্তই করেছে। ছিলাম। শোনেন, পৃথিবীর নিয়মই এরকম, যখন পরাজিত হতে যাবেন তখন প্রলাপ বকবেন, তখন কিন্তু বিজয়কে স্বাগত জানাই। আমাদের দেশের রাজনীতিতে একটা কথা শোনেন, আমাদের দেশের পলিটিক্সে এখন এই কালচারটা হয় নাই যে বিজয়ী পার্টিকে হেল্প করা বা অবিরোধ জানানো, এই কালচারটা এখন গড়ে ওঠে। গড়ে উঠবে কি করে? আজকে বিএনপি গড়ে ওঠার মতো ব্যবস্থা নির্বাচন যদি হতো, তাহলে অবশ্যই এটা welcome যদি জানাতো। বিএনপি আওয়ামী লীগকে অনুসরণ করতো, তো বিএনপি একটা পার্টি হতো, একটা পলিটিক্যাল পার্টি দাঁড়াতে পারতো। আওয়ামী লীগ তো রাজনৈতিক প্রতিষ্ঠান, 70 বছর হয়ে গেছে, বিএনপির তো সেই দিক থেকে শিশু মাত্র। আচ্ছা, আওয়ামী লীগকে ফলো করলে কিন্তু বিএনপি একটা রাজনীতি জি, হতে পারে। সেক্ষেত্রে আহমেদ ভাই আরেকটা নতুন বিতর্ক, সেই বিতর্ক হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে এবং হিন্দু সম্প্রদায়ের ভোটাররা
সবার প্রচন্ড মন খারাপ এবং এটা খুবই সাংঘর্ষিকও মনে হচ্ছে অনেকের কাছে। সে জায়গায় আজকে ফজলেনুর তাপসও বলেছেন তিনি দুঃখ প্রকাশ করছেন, নির্বাচন কমিশন আগে থেকেই যদি এটা ভেবে কাজটা করতে তাহলে ভালো হতো। তার প্রতিদ্বন্দ্বী ইশরাকও অভিন্ন সুরে কথা বলেছেন, যেটা নিঃসন্দেহে রাজনীতির জন্য ভালো। এই জিনিসটা কি খুব জরুরি এই ছিল বক্তব্যটা সরস্বতীর দিন? আপনি সেই যেটা প্রসঙ্গে বলছেন। আপনার বক্তব্য শুনবো, তার আগে একটা বিরতি নিচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত রাখবার। নগরের নির্বাচন উত্তাপ নিয়ে কথা বলছি আমরা। আহমেদ হোসেন, জয়নাল আবদিন ফারুক এবং জেনারেল সাখাওয়াত হোসেন আছেন আমাদের সঙ্গে। এই নির্বাচনের তারিখ নিয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন জনাব ফারুক, আপনি জানেন যে 30 তারিখে, এবং সরস্বতী পূজার সঙ্গে দ্বন্দ্ব। এই বিষয়টা কি ভোটারদের ভিতরে কোনো বিরূপ প্রতিক্রিয়া শেষ পর্যন্ত তৈরি করলো কিনা, বিশেষ করে হিন্দু ভোটার? শুনুন, এই বিষয়টা সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের। আমি জানি না এটা, আমি লয়ারও না, কেন যে এটা রিটে গেল, কি জন্য গেল, এটা অ্যাটর্নি জেনারেল ভালো করে বুঝতে পারবে। কোনো ধর্ম নিয়ে বা কাউকে কুৎসা করে কথা বলা এটা ঠিক না, সুযোগও নেই। সুযোগও এটা আমার নাই। নির্বাচন কমিশন উইল হ্যান্ডেল দিস, এই ব্যাপারে আমার কোনো। কিন্তু দুঃখ লাগা একটা, যে একটা কোর্টের রায়ের পরেও যদি রাস্তাঘাট বন্ধ করে এসব করা হয়, তাহলে নির্বাচনের প্রতি মানুষের এমনি অনিয়া, আরও অনিয়াটা বেড়ে যাবে। এখানে একটা প্রসঙ্গ বলতে চাই এই বিষয়ে। দেখেন, নির্বাচন কমিশন বারবারই এই প্রকল্পে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার একটা কথা বারবারে আমরা শুনে আসছি বিভিন্ন পত্র পত্রিকায়। বাংলাদেশের জাতীয় মানে সেনাবাহিনী, এটা আমাদের অহংকার, এটা হলো আমাদের দেশের অত্যন্ত সুনামযোগ্য একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে যদি ইভিএমে ব্যবহার করা হয়, তাহলে মানুষের প্রতি, মানুষ এটার প্রতি একটা কেমন যেন ভাব চলে আসবে। এই জন্য আমি অনুরোধ জানাবো যেন সেনাবাহিনীকে এইসব ইভিএম টিভিএমে অন্তর্ভুক্ত করা না হয়। আরেকটা জিনিস বলেন, উনি বারবার একই কথা বলছে, হয়তো এটা আমার শেষ কিনা আমি জানি না, আপনার শেষ, যে একটা জিনিস বলছে, দেখেন কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিটা কিভাবে হলো, এটা তো একটা আধুনিক প্রযুক্তি দ্বারাই তো করা। এক্স্যাক্টলি। এই বিষয়টা যদি আহমদ হোসেন সাহেবেরা বা আমাদের নুরুল সাহেবের মতো বিজ্ঞ নির্বাচন কমিশন ওনারা বলে, আমরা অবশ্য বলি না, তো সেই কারণে উনি যদি এটা মনে করতে পারে যে সাম্প্রতিক যে বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তি দ্বারা কোটি টাকা চুরি হয়ে গেল, তাহলে ইভিএম দ্বারা যে একটা মানুষের ভোটাধিকার প্রযুক্তি দ্বারা চুরি হবে না, এটা গ্যারান্টি কি নির্বাচন কমিশন দিতে পারবে? যদি দিতে পারে তা আমরা মেনে নিব। অতএব আমার দাবি থাকবে, আহমদ হোসেন সাহেব সরকারের লোক এবং নির্বাচন কমিশনের কাছেও দাবি থাকবে, এখনো সময় আছে 10-15 দিন, সকল দলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ডেকে, যে ইভিএম নিয়ে উনি বলেছিল যদি সবাই চায় আমি ইভিএম করব না, আমার মনে হয় এই দাবিটা আমাদের আবারও থাকা উচিত, যে উনি সব নিবন্ধিত রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করছেন এই সিটি নির্বাচনে, তাদেরকে ডেকে ইভিএম নিয়ে কথা বলা উচিত। জি, সেই রকম সুযোগ বা সময় কি এখন আসলে আছে আহমেদ হোসেন? থাকতে পারে। এবং একই সঙ্গে এই পূজার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে যে বিতর্ক, না, পূজার সাথে নির্বাচনের তারিখটা, এই ক্ষেত্রে আমি ব্যারিস্টার তাপসের বক্তব্যের সাথে একমত। ইলেকশন কমিশন স্বাধীন, ঠিকই আছে, পাবলিক পারসেপশনটাকে বুঝতে হবে, এবং এটা তাদের বোঝা উচিত ছিল এই দিন একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, পূজা আছে, এবং যার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জড়িত। হ্যাঁ, সুতরাং এটা তাদের আগে জেনে শুনেই করা উচিত ছিল। এখানে মনে হয় যে ইলেকশন কমিশন অজানাভাবেই হয়তো করেছে, জ্ঞাতসারে করে নাই, ভুল করেছে। এটা ভুল করেছে, এটা ধর্মীয় সেন্টিমেন্টটাকে আমরা ওন করি। তারপর যেহেতু হাইকোর্ট থেকে রায়টা ওইভাবে আসেনি, খারিজ হয়ে গেছে, সুতরাং এখন তো আর করার কিছু নেই। কিন্তু আপনি কি একটু সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিয়ে আশাবাদী, নাকি যেমনটা তিনি বলছেন 30 তারিখে নির্বাচন নিয়ে 100% শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে? আপনার ওয়ার্ড কাউন্সিলরে যারা আওয়ামী লীগের প্রচুর বিদ্রোহী প্রার্থী, অনেক বিদ্রোহী আছে, অনেক বিদ্রোহী আছে, তারা ছেড়ে দেবে একজন একজনকে, তারা গন্ডগোল করবে না? ওরা তো বিদ্রোহী আছেই, বিদ্রোহী আমাদের আছে, তাদেরও আছে, বিদ্রোহীর অভাব থাকে না। এখন আর সিদ্ধান্ত মানতে চায় না অনেকেই, সবাই কাউন্সিলর হতে চায়। কাজে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে, এই ব্যাপারে 1% সংশয় আমার নেই। বিএনপির মাঝে তো প্রচণ্ড সংশয়, যদি হেরে যাই, শুধু হেরে তো যাবই, আগে ভাগে একটা ডিসিশন নিয়ে রাখি,
পাবলিককে বলে রাখি, আমরা বলছিলাম না ইলেকশন সুষ্ঠু হবে না, এই দেখে আমরা এখন, তারা তো হয়ে গেছে, তারাও তো আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়ে গেছে, তো বুঝছেন না, তারা আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়ে তারা আগাম কথা বলে দেয়। তখন পাবলিক মনে করে বিএনপি তো আগে বলছিল এটা, মানে পাবলিককে কনফিউজ করা, বিভ্রান্ত করা হচ্ছে এখন বিএনপির কাজ। বোলিং লাইন থেকে যতই বোলিং করুক উইকেট তো ফালতে পারছে না, কিন্তু চায়ের দোকানের আড্ডা, এটার কোনো তথ্য নাই। কেউ কেউ বলছেন যে একটা বিএনপিকে দিয়ে দেওয়া হবে, শুনে, এরকম আলোচনা ভোটের কেউ কেউ করেন। রাজনীতিতে না, এগুলো গসিপ। আমোদ সাহেব তো এমপি ইলেকশন করছেন। পদ্মা সেতুর গসিপ ছিল না, এগুলো চায়ের আড্ডার গসিপ অনেক থাকে। না না, চায়ের আড্ডা দেখেন আতিক সাহেব এখন চা বিক্রিও শুরু করেছে। গসিপগুলো এগুলো তো এগুলো হাই ওয়াশ, চা বিক্রির দরকার হবে না তো, ভোট তো এমনি চলে যাবে। আরে ভাই, নরেন্দ্র মোদী চা বিক্রেতা থেকে তো প্রধানমন্ত্রী হয়ে গেছে, কাজে এখানে মেয়র আতিক সাহেব, আতিক সাহেব তো 2.5 বছর 3 বছর ছিলেন, চা দোকানে চা বিক্রি করতে উনি দেখি যে নাই। চা বানাইতে পারেন আচ্ছা, এটাও তো দেখা দক্ষতা। না, উনি যে আবার ইভিএম দিয়ে ভোট কারচুপি করতে পারেন সেটা আপনি একটা কথা এখানে ফারুক ভাই উল্লেখ করেছেন, তাহলে ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেন, যেমন আর্মি ডেভেলপমেন্টে তারা কথা বলছেন। না না, এটা উচিত না, এটা করা উচিত না। নির্বাচনে না, আর্মি ওনারা ডেভেলপমেন্ট থাকবে আমাদের মাথার মনেই। এখন আর্মি যখন এই ইভিএম হ্যান্ডেল করছে এটা, তখন তাদের এটা পছন্দ নয়। না, তাদেরকে অন্তর্ভুক্ত আবার হচ্ছিল, করে নাই। সংযুক্ত না করা উচিত। না করা মানে ওরা আমাদের মাথার মনি, না, ওদেরকে কেন মাথার ওগুলোতে মনিকে আবার নির্বাচনে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিতে হবে, এই দাবি তারা একবার করেছে। অবশ্যই যদি দেন তাদেরকে মিনিস্টার পাওয়ার, যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার না দেন তাহলে দিবেন কেন? আর্মি ডেভেলপমেন্ট করতে না, হবে। এটা কি আনসারের মতো লাঠি নিয়ে খেলে থাকবে নাকি বুঝছেন না? তারা? সুতরাং তারা জাতীয় বীর, তারা জাতীয় স্বাধীনতা রক্ষাকারী দল তারা। এখানে তাদের সন্দেহ কোথায়? মানে তাদের সব ক্ষেত্রে আপনাদের কাছে তো আমরা বিএনপি হচ্ছে একটি সন্দেহপ্রবণ পার্টি। না, সন্দেহপ্রবণ পার্টি আপনারা আমি এই সন্দেহটা জন্ম তো দিয়েছেন আপনারা, আমরা না। আমরা একটু ডক্টর সাকাত হোসেনের কাছে যেতে চাই। ডক্টর সাকাত, নিশ্চয়ই আপনি আলোচনা শুনছিলেন, এই তারিখটা নিয়ে আপনার কিছু যদি বলার থাকে, এবং শেষ সময় যদি একটু বলেন যে বিএনপির অবস্থান আপনি জানেন, আওয়ামী লীগের অবস্থান জানেন বা শোনেন, ফলে একটি গ্রহণযোগ্য নির্বাচন, ঢাকা শহর যেখানে সব বিদেশিরা আছে, সারা পৃথিবীর নজর সেখানে শেষ পর্যন্ত নির্বাচনটা কেমন হবে বলে আপনার প্রত্যাশা? আমি খুব কুইকলি আমার কয়েকটি মতামত দিচ্ছি। আবার বলছি, বাংলাদেশের ইভিএমটা তৈরি করেছে কিন্তু বিএমটিএফ, তার মানে সেনাবাহিনীর যে সংস্থাটি। এখানে ইলেকশন কমিশনের বোধহয় আমার মনে হয় ক্লিয়ারিফিকেশনের দরকার ছিল। এখানে সেনাবাহিনীর কোনো লোককে তো তারা ডিপ্লয় করছে না, তারা করছে দুজন করে টেকনিক্যাল লোক, যারা কেন্দ্রে কোনো জায়গায় বসে থাকবে, এবং যদি কোনো ইভিএম এ কোনো সমস্যা দেখা দেয় সেটা তারা ত্রুটিটা করবে, কারণ তারা দেয়ার দ্য ম্যানুফ্যাকচারার। এখন পর্যন্ত ইলেকশন কমিশনে টেকনিক্যাল লোক তৈরি হয়নি। দ্বিতীয় জিনিস হচ্ছে, আবার বলছি, এটা অফলাইন একটি ইভিএম, আর এটার সাথে কিন্তু 3টি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট না, আপনার স্মার্ট কার্ড দিয়েও আপনি দিতে পারবেন, স্মার্ট কার্ড না থাকলে আপনার ভোটার নাম্বার দিয়েও দিতে পারবেন। এগুলো আমার মনে হয় যে ইলেকশন কমিশন বোধহয় প্রপারলি এনাদেরকে ব্রিফ করেননি বা ভালো মতো দেখাননি। তারিখ নিয়ে আমি এটা খুব আশ্চর্য হচ্ছে এই কারণে যে এটা তো জানা কথা যে কবে একটা পুজো হবে, কবে একটা ঈদ হবে, কবে একটা অন্য ধর্মীয় কিছু হবে। ইলেকশন কমিশন কেন এই যখন তারিখটা দেয় তখন একদিন পিছানো বা 2 দিন আগে কেন করেনি? আমার কাছে কিন্তু এটা বোধগম্য নয়। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন আমি মনে করি যে আইদার তারা এটাকে টোটালি ইগনোর করেছে, অথবা ইগনোর করে আজকে যে আনপ্রেসিডেন্টেড বিষয়টি হচ্ছে যে ছাত্ররা মাঠে নেমে গেছে, এটা হওয়ার কথা না। এটা নির্বাচন নিয়ে, একটা ধর্মীয় উৎসব নিয়ে, সেটা বড় কি ছোট সেটা বড় কথা নয়। আর এই সবকিছু ছাপিয়ে আমি মনে করি ইভিএম আর নো ইভিএম, বুথ ক্যাপচার হলে এই কোনো ইলেকশনকে আপনি ভালো মনে করতে পারেন না। আমি মনে করি যে এই চিটাগাং যে নির্বাচনটা হলো, এটা আমার মনে হয় 2 পার্টি একটু খতিয়ে দেখেন যে কেন এখানে 22.23 পড়লো। কারণ ইভিএম এ আপনি ফলস ইনফ্লেক্ট করতে পারছেন না রেজাল্টকে। তো আমি মনে করি যে এইসব লেসন নিয়ে রাজনৈতিক দল স্ব ক্ষেত্রে সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশনের কাছ থেকে আদায় করে নিবে একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আহমেদ হোসেন। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।